আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে রাহু তো সপ্তম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশাতে। এবার শতবিশার চতুর্থ চরণে ছিল, তখন মীন নবাংশ ছিল। এবার চরণ পরিবর্তন হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে একদম 28শে মার্চ পর্যন্ত থাকবে হচ্ছে তৃতীয় চরণে চলে আসবে। তো তৃতীয় চরণ আসলে এখানে নবাংশটা পরিবর্তন হলো, তো চলে আসবে হচ্ছে শনির নবাংশ। সেটা হচ্ছে কুম্ভ রাশিতে থাকবে এই কয়েক মাস। তো কীরকম প্রভাব দিবে সিংহ রাশির ক্ষেত্রে? সিংহ রাশির ক্ষেত্রে রাহু আর শনি তো কারক না। রাহু তো সপ্তম ঘরে অবস্থান করছে আর শনি অবস্থান করছে অষ্টম ঘরে। শনিও নিজের নক্ষত্রে থাকছে, রাহুও নিজের নক্ষত্রে থাকছে। কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। রাহু কোনোভাবেই কিন্তু কারক না এই সিংহ রাশির ক্ষেত্রে, এবং তার সাথে শনিও কিন্তু কারক না। শনি হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘরটা মূল ত্রিকোণ রাশি, অবস্থান করছে অষ্টম ঘরে। হ্যাঁ, বিপরীত রাজ্য তৈরি করছে, এটা ঠিক। শনি দ্বারা বিপরীত রাজ্য তৈরি করছে, কিন্তু শনি আর রাহু তো পাপী গ্রহ। যতই ভালো অবস্থাতে থাকুক, খারাপ প্রভাব কিন্তু অবশ্যই দিবে, অবশ্যই দিবে। হ্যাঁ, তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু আবার এই সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলো কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছে। অর্থাৎ এই যে ঢাইয়াটা চলছে সিংহ রাশির, এই ঢাইয়ার মধ্যেও একটা কিন্তু ভালো অবস্থান পাচ্ছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদটা পাচ্ছে মোটের উপর, যার জন্য কিন্তু অনেক দিক থেকে বহু রকম কাজ হবে। না তো শনি আর রাহুর যে অবস্থান ছিল আর এই যে নক্ষত্রগুলো পাচ্ছে, এতে কিন্তু 12টা বাজাতো এই সিংহ রাশির খুবই খারাপ পজিশন নিয়ে আসতো। তবে বহু জাতক জাতিকা রয়েছে, বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে। দেখা মানে রাশি কেমদ্রিম যুগে পড়ে রয়েছে, রাশি পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, রাশির অধিপতি পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, শনির সাথে চন্দ্রমার সম্পর্ক হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু আবার অনেক ধরনের অসুবিধার প্রবলেম তৈরি হয়ে গেছে এই সিংহ রাশির শনি আর রাহুর এই অবস্থানের জন্য। তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, যে আপনার কোন রাশিতে জন্ম, ওই কোন নক্ষত্রের অবস্থান, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, এমন কী উপাচার রয়েছে যে উপাচারগুলো করলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে, সেটা কিন্তু একটা ভালো জ্যোতিষী বলতে হবে। অতএব আপনাদের আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে তাদের সাথে অবশ্যই আলাপ আলোচনা করবেন, কারণ এই অবস্থানে যাদের জন্মকুষ্ঠিতে রাহুর আর শনির অবস্থান খারাপ রয়েছে তারা কিন্তু একটু হলেও কিন্তু অসুবিধাতে পড়বে এই সময়কালে। তো যাই হোক, রাহুর এই যে অবস্থান, রাহু একে তো ছায়াগ্রহ, ছায়াগ্রহের স্বভাবটা হচ্ছে কি, যে রাশিতে অবস্থান করবে সেই রাশির তো একটা ভূমিকা থাকছেই, তার সাথে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে বলবান করে দেবে। তারপরে যে ঘরে অবস্থান করছে সেই রাশির অধিপতিকে আবার বলবান করবে। আবার তার সাথে যদি অন্যান্য গ্রহ অবস্থান করে সেই গ্রহকে কিন্তু আবার প্রভাবিত করে দেবে। এটা হচ্ছে ছায়াগ্রহ। তো রাহু অবস্থানই করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে রাহু নিজের রাশি একদম, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে শতবিশাতে। তো শতবিশা নিজের নক্ষত্রে অবস্থান করা মানে কি, গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করা মানে একদম ফাটাফাটি ব্যাপার, শক্তিশালী। এবং তারপর আবার শনির নবাংশ পেয়ে গেল, শনির রাশিও পেয়ে গেল, তাহলে শনিকে বলবান করে দিচ্ছে এখানটাতে। শনিতে আবার অষ্টম ঘরে অবস্থান করছে, শনিও নিজের নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে, তাহলে শনির বল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আসল টুইস্ট হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি এই লাভের ঘরে অবস্থান করে লাভের জায়গাটাকে ঠিক রাখছে, এবং দেবগুরু বৃহস্পতি যে শুভ পঞ্চম দৃষ্টি সেটা পড়ে যাচ্ছে একদম রাশির তৃতীয় ঘর, যেটা হচ্ছে তুলা রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতি যে অবস্থানটা করছে সেটাও কামত্রিকোণে, আবার রাহুও কিন্তু থাকছে কামত্রিকোণে, এটাও ঠিক। অনেক দিক থেকে সফলতা পাবে, কিন্তু অনেক দিক থেকে আবার অসুবিধাও তৈরি করবে। তো দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি থাকছে কি, শনির যে রাশিতে উচ্চ হয় তুলা রাশি, সেই রাশির উপর থাকছে পঞ্চম দৃষ্টি। সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, এবং দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকছে এই রাহুর উপর, অর্থাৎ এই কুম্ভ রাশিতে। অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি একদম নবম দৃষ্টি দিয়ে। নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে, রাহুর উপরও পড়ছে এই দৃষ্টি, তাহলে রাহুও কিন্তু বিশেষ কৃপা পাচ্ছে এই সময়কালে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদটা পাচ্ছে, অতএব অনেকটা কন্ট্রোল। এবং শনিও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির রাশিতে অষ্টম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেও দেখছে কিন্তু দশম দৃষ্টি দিয়ে। তো শনিও কিন্তু যেরকম দেবগুরু রাশিকে দেখছে, সেরকম দেবগুরু বৃহস্পতিও কিন্তু শনি রাশিকে দেখছে। অর্থাৎ শনি আর রাহু এই সময়কালে কন্ট্রোলে থাকছে, এটা ঠিক। কিন্তু এরা তো পাপী গ্রহ না। শনিকে বলা হয় শনি, রাহুকে বলা হয় শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দিয়ে দেবে। পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার 1। গরিবকে ভিখারি করে রাজা করে দেয়, সেরকম তো রাজাকেও ভিখারি করে দেয়। এই ইন্টেনশনটা এরকম, লোভ লালসা মনের মধ্যে তৈরি করে, ভ্রম তৈরি করে দিবে, এই জিনিসগুলো তৈরি করে দিবে। সন্দেহ জিনিসটাকে নিয়ে চলে আসবে রাহু, একটুতেই মাথা গরম, একটুতেই ক্রোধ, জেদ, ইগো, এগুলো আরও তুলে দিবে। কারণ সিংহ রাশিটাই হচ্ছে এরকম। সিংহ রাশি কি নিজের সম্মান, নিজের ক্ষুধা, এগুলো জিনিসকে বেশি পছন্দ করে সিংহ রাশি। যে সিংহ রাশির অধিপতি হচ্ছে কি সূর্য,
গ্রহদের রাজা, তো রাজা কোথায় বসবে? এমন জায়গাতে বসবে যেন সমস্ত প্রজাদেরকে দেখতে পাই। এটা হয়ে যায় ইন্টেনশন, যে একটা সম্মানের খিদা, আমি এর সাথে মিশবো না, আমি ওর সাথে মিশবো, এরকম একটা ইগোর ব্যাপার থাকে এদের মধ্যে। এটা হচ্ছে কি মানে সিংহ রাশির মধ্যে বেশি থাকে। তো এবার রাহু আর কেতু, এখানে কেতুর অবস্থান করছে রাশির উপর, আর সপ্তম ঘরে থাকছে রাহু, আর অষ্টম ঘরে থাকছে শনি। তাহলে কি করছে? সংঘর্ষের মাত্রাটাকে বিশেষভাবে প্রভাবিত করছে, এখানটাতে সংঘর্ষটাকে বেশি করে তুলে ধরছে। এই জিনিসগুলো বুঝতে হবে। তো যাই হোক, রাহু আর শনির এই যে অবস্থান এবং যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে সেই নক্ষত্রগুলোর কি কাজ রয়েছে সেইগুলোকে মেনে চললেই যথেষ্ট কিন্তু ভালো ফল এই সময়কালে আশা করছি পাবে সিংহ রাশি। কারণ গুরুর আশীর্বাদটা বিশেষভাবে কাজে লাগবে এই সিংহ রাশির ক্ষেত্রে। রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, হিলিং পাওয়ার, শতবিশা, শত তারার সমাবেশ। ভেষজ, ভেষজ হচ্ছে কি আরোগ্য, যেটা হচ্ছে আমাদের এই ভেষজ, যেটা হচ্ছে ট্রিটমেন্ট, এক কথায় বলতে গেলে চিকিৎসা, চিকিৎসা জিনিসটাকে বোঝাচ্ছে। তো যারা মানে এই লাইনে রয়েছে আর কি, মানে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষভাবে অবস্থান ভালো হতে যাচ্ছে। যারা আইটি সেক্টরে রয়েছেন সেইগুলো জায়গা, তো শিক্ষা এবং জ্ঞানের ব্যাপারটা বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে সিংহ রাশিকে, কারণ সেটাই বুঝাচ্ছে। কারণ এই সময়কালে এই দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা, দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, সপ্তম দৃষ্টি থাকছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে ধনু রাশিতে, শিক্ষার ঘরটাতে। আর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে, যেটা হচ্ছে গভীর শিক্ষার ঘরে। আর শনি যে নক্ষত্রটা পাচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটাও একটা ভালো নক্ষত্র। এখান থেকেও সেই জিনিসটা উঠে আসছে, গভীর জ্ঞানের জিনিসটা উঠে আসছে, অভিজ্ঞতার জিনিসটা উঠে আসছে, ক্যালকুলেট জিনিসটা উঠে আসছে, ম্যাথামেটিক্স জিনিসটা উঠে আসছে। এবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে। তো শতবিশা নক্ষত্র আগে বললাম, শতবিশা নক্ষত্র মানে একটা হিলিং পাওয়ার, একটা বিশেষ বিশেষ জ্ঞানের জগৎ, এক কথায় বলতে গেলে এটা বুঝাচ্ছে। কারণ এর আগে আমরা যখন পড়েছিলাম শতবিশা নক্ষত্র যেগুলো বলেছিলাম, শতবিশা, আর এদিকে হচ্ছে রাশির উপর কেতু অবস্থান করছে। তো কেতু কোন নক্ষত্রে থাকছে? সেটা তো হচ্ছে পূর্বা ফাল্গুনি। আর কেতুর যে মেন নক্ষত্র অশ্বিনী, অশ্বিনী থেকে কি বুঝায়? অশ্বিনী থেকে বুঝায় হিলিং পাওয়ার, ওই ডাক্তারি লাইনটা। তো এই যে শতবিশা নক্ষত্র, এটাতে হচ্ছে কি এমন ডাক্তার হবে সে আবার কি ওষুধ আবিষ্কার করবে, এমন অধ্যাপক হবে সে আবার বইও লিখবে, উপর মানে বইও লিখবে, এমন গবেষক হবে যে সমস্ত কিছু গবেষণা মানে আবিষ্কার করবে, তার সাথে কি বইও লিখবে। তো সেই রকম জিনিসটা উঠে আসছে, অর্থাৎ শিক্ষার জায়গাটা, জ্ঞান চর্চার জায়গাটা এটা বিশেষভাবে উঠে আসছে। যারা দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার মধ্যে ছিল, কোনো রিসার্চ জাতীয় বিদ্যার মধ্যে ছিল, সেই জায়গাতে সফলতা পেতে যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা, যারা গভীর শিক্ষার মধ্যে যুক্ত ছিল তাদের জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালো হবে, খুবই ভালো অবস্থান হচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সময়কালে জীবনে। কর্মক্ষেত্রে পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে। অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে সময়কালে। তারপরে টেকনিক্যাল লাইনের সাথে যারা যারা যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসা, ইলেকট্রনিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মহাকাশ গবেষণার সাথে যারা যুক্ত রয়েছেন, আইটি ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন, বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা উচ্চ আধিকারিক পোস্টে উপদেষ্টা পদে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ, এই সমস্ত কাজ, মার্কেটিং ফিল্ডে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। ডকুমেন্টেন্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে, এগুলো জিনিস ভালো হবে। ডিজিটাল দুনিয়ার সাথে মোট কথা যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে এই সময়কালে, খুবই ভালো অবস্থান। আবার আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, ঈশ্বর ভক্তি, প্রেম, ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন ঈশ্বরের, সেই জিনিসগুলোতে একটা আধ্যাত্মিক জগতও কিন্তু উঠে আসছে। গবেষণার কাজগুলো বিশেষভাবে উঠে আসছে। জ্যোতিষী কাজের সাথে, অ্যাস্ট্রোলজি বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে উন্নতি করতে পারবে। তো শনি অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ অবশ্যই দিবে। যে কাজগুলো ধীরে ধীরে হচ্ছিল সেই কাজগুলোতে আকস্মিকভাবে সফলতা পাওয়া যাবে, এটাও ঠিক। বিপরীত রাজ্যক তৈরি করছে শনি দাদা, তো এখানে তো বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে। তো বিপরীত রাজ্যক এরও কিন্তু ভালো প্রভাব পড়বে সিংহ রাশির উপর, অর্থাৎ উন্নতি রয়েছে, কিন্তু বুঝে সুঝে চলতে হবে। শনি এই যে অষ্টম ঘরে অবস্থান করছে, শনির বলে বৃদ্ধি করে দিচ্ছে তো রাহু, অর্থাৎ শনি অষ্টম ঘরে এই যে অবস্থান করছে এখানটাতে কি বুঝাচ্ছে? যে গভীর বিশ্লেষণ করে চলতে হবে। আর যে নক্ষত্রটা পাচ্ছে শনি উত্তরা ভাদ্রপদ, এটাই হিসাব, ক্যালকুলেট, ম্যাথামেটিক্সের কথা বললাম না, সেই জিনিস যে হিসাব করে করে চলতে হবে, বিশ্লেষণ করে চলতে হবে। রাহু তো এখানটাতে শনির বলে বৃদ্ধি করবে এবং নিজের বলেও বৃদ্ধি হবে। তো শনির ইন্টেনশনটা অন্যরকম তৈরি করাবে, একটু তো অধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে। তো এটা মাইনাস পয়েন্ট হবে এই সিংহ রাশির ক্ষেত্রে, যে সময় কোনো রকমভাবে অধৈর্য হওয়া চলবে না, মনের মধ্যে ক্রোধ, যে দিগ, এগুলো জিনিস নিয়ে আসা চলবে না, হঠকারিত সিদ্ধান্ত এগুলো নিয়ে আসা চলবে না, ঝুঁকিপূর্ণ কোনো কোথাও একটা ইনভেস্ট সেটা করা চলবে না, এইগুলো জিনিস করা যাবে না, হঠাৎ বড় পরিবর্তন এগুলো করা যাবে চলবে না। যেটা করতে হবে সেটা মাথা ঠান্ডা করেই করতে হবে, সেগুলোতে বিশেষভাবে উন্নতি। এবং তার সাথে আরও একটি জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে গোপন সম্পর্ক কিংবা গোপন পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করা কিন্তু চলবে না। যারা এগুলো পথে রয়েছেন, বেআইনি পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতি, ছলচাতুরির পদ্ধতি, লোক ঠকানোর পদ্ধতি,
এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, কারণ এগুলোও দিবে রাহু এই সময়কালে। এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান, না তো কিন্তু শনি বাবার আবার ওই যেটা ঢাইয়া চলছে তার প্রভাব কিন্তু জীবনে বৃদ্ধি পেয়ে যাবে, এবং তার সাথে আবেগবশত হয়ে কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না। শর্টকাট পদ্ধতিতে বড়লোক হওয়া, সেগুলো কিন্তু শনির এই ঢাইয়াতেই, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, সব রকমই বিচার করে দিবে। অতএব এদিক থেকে সিংহ রাশি বিশেষভাবে সাবধান। ভুল সিদ্ধান্তটাকে সঠিক নিতে হবে। সিদ্ধান্ত নিতে যদি একটু দেরি হয়, তার জন্য কোনো রকম যে একটা আক্ষেপ, এই জিনিস মনের মধ্যে নিয়ে আসা যাবে না। যে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে হোক, একটু দেরি টাইম করে নেওয়া যাক, এবং যে কাজগুলো করা হবে তার কিন্তু ডকুমেন্টেন্সিকে বিশেষভাবে এই সময়কালে গুরুত্ব দিতে হবে। এবং তার সাথে যে কেউ আসলো তার আমি দায়িত্ব নিয়ে নিলাম, তার মুখের কথায় আমি সব কাজ করলাম, কোনো কাগজপত্র খতিয়ে দেখলাম না, তাহলে কিন্তু এগুলো মাইনাস দিক হবে এই সময়কালে। এই মানে ঢাইয়ার একটা বিশেষ প্রভাব পড়ে যাবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। জীবনসাথীর সাথে কথাবার্তার দিক থেকে সাবধান। যারা বিবাহিত জীবন পালন করছেন তাদের জীবনমাত্রার একটা গতি পরিবর্তন হয়ে যাবে এই সময়কালে, বিশেষভাবে সাবধান। কারণ শতবিশা নক্ষত্রেই কিন্তু রাহুর অবস্থান, আর যে নবাংশটা পাচ্ছে সেটা শনির নবাংশ পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই সময়কালে শতবিশার মধ্যে দু রকম গুণ দেখতে পাওয়া যায়। যেরকম ভালো গুণ রয়েছে সেরকম খারাপ গুণ রয়েছে। তো খারাপ গুণটা নিয়ে নেওয়া, আমাকে এই কথা কেন বললো, এগুলো নিয়ে প্যাচাল করতে থাকে। যে প্যাচালটা হবে তো মোটামুটি 2-3 মাস ভিতরের মধ্যে রেখে দিবে, যে আমাকে কেন এই কথা বললো, এমন একটা ইগো হার্ড জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো কিন্তু করা যাবে না, যে এক কান দিয়ে শুনতে হবে আর এক কান দিয়ে বের করে দিতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে এই সময়কালে। দাম্পত্য জীবনে এগুলো কিন্তু অসুবিধাতে চলে আসবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। উভয়কে সম্মান দিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে নিজের কথাবার্তা এবং ভ্রম, সন্দেহ, এগুলো জিনিস কিন্তু দূরে, গোয়েন্দাগিরি থেকে দূরে, যে জীবনসাথীকে সন্দেহ করছি, কোনো ব্যাপারই নাই, সন্দেহ করে ফেললাম, এই জিনিসগুলো কিন্তু আসবে এই সময়কালে। অতএব এই ইন্টেনশন থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, প্লাস পয়েন্টটা কি, যে সমস্ত জীবনসাথীর শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ হয়েছিল, হয়তো কোনো দীর্ঘকালীন অসুখ বিসুখ, সেখানটাতে আরোগ্য লাভ পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই অবস্থানটা, রাহুর এই অবস্থান। কারণ আগে বললাম যে হিলিং পাওয়ার শতবিশাতে থাকছে, ট্রিটমেন্ট জিনিসটা ভালো পাবে। জীবনসাথী হয়তো কোনো গুরুতর অসুখ বিসুখে ভুগছিলেন, সেইখানটাতে ভালো ট্রিটমেন্ট পেয়ে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই সময়কালে ঝুঁকিপূর্ণ কাজ, ঋণ নিয়ে কাজকর্ম কিন্তু করা যাবে না, বা কারোর দায়িত্ব কিন্তু দেওয়া যাবে না। এগুলো দিক থেকে যথেষ্ট দূরে। কোর্ট কেস মোকদ্দমা, ঝুট ঝামেলা, এগুলো দিক থেকেও কিন্তু দূরে। কারণ বায়ুতত্ত্ব পেয়ে যাচ্ছে, যেটা হবে কিন্তু সেখানে তো খরচাপাতি যথেষ্ট জীবনে বৃদ্ধি করিয়ে দেবে। এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। কোর্ট কেস মোকদ্দমা, ঝুট ঝামেলা, বেআইনি পদ্ধতি, এদিক থেকে সাবধান। যে কোনো রকমভাবে যেন আইনের বেড়া জালাতে নিজেকে না জড়িত হতে হয়। অর্থাৎ আইনের বেড়া জালে জড়িত হলেও কিন্তু সেদিক থেকে অনেক খরচাপাতি জীবনে মান সম্মান টানা হাইচা করিয়ে দেবে এই পরিবর্তন। তো সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু গুরুর আশীর্বাদ পাচ্ছে, এটাও একটা ভালো ব্যাপার। যে গুরু আশীর্বাদ যেখানটাতে পেয়ে যায় সেখানটাতে তো অন্যরকম একটা ব্যাপার উঠে আসে। অতএব গুরুর আশীর্বাদ পাচ্ছে, সবসময় ভালো ইন্টেনশন রেখেই চলা উচিত এই সময়কালে। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে, এবং তার সাথে মঙ্গলবার করে বজরংবাণকে সিঁদুর দান করবে, জটাওয়ালা নারকেল দান করবে। ঢাইয়া চলছে, নিজের ছায়া দান করা লাগবে, পোল গাছে নিজে প্রতি শনিবার করে মাটির প্রদীপ জ্বালাবে, শনিবার করে কোনো রকমভাবে লোহার বস্তু, তারপর সরিষার তেল, চামড়ার বস্তু, এগুলো বাড়িতে ক্রয় করে নিয়ে আসা যাবে না। নীল রঙটাকে বেশি করে বর্জন করতে হবে এই সময়কালে। অনেকে নীল রঙটাকে বেশি পছন্দ করে, এগুলো মানে ব্যবহার করা যাবে না, নীল রঙটাকে অ্যাভয়েড করতে হবে। আর কি করতে হবে, উপাচার হিসাবে মা সরস্বতী মায়ের আরাধনা করতে হবে, সরস্বতী বাড়িতে যন্ত্র স্থাপন করতে হবে। যাদের জন্ম কুষ্ঠিতে আবার সূর্যগ্রহণ লেগে পড়ে রয়েছে, তো সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, সপ্তম ঘর। অর্থাৎ রাহুর যদি খারাপ প্রভাব থাকে জীবনে, তাহলে মা সরস্বতী মার বিশেষ আরাধনা, সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। এই যন্ত্রগুলো আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে, যাদের প্রয়োজন হচ্ছে অবশ্যই সংগ্রহ করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।